প্লাগইন ডেভেলপমেন্ট হচ্ছে মানে ই-কমার্স সহজ তুলনামূলকভাবে প্লাগইন ডেভেলপমেন্টের চাইতে। আমি আসলে আপনাদের বেসিক প্লাগইন ডেভেলপমেন্ট দেখাবো। তো বরাবরই বলে নিচ্ছি যে আমি কিন্তু পিএইচপি জানি না, ঠিক আছে? এটা কিন্তু হাসির কথা না, মানে আমি কিন্তু পিএইচপি কপি করি। প্লাগইন ডেভেলপমেন্টের সময় এই কপির মাত্রাটা কিন্তু আরো বেড়ে যেতে পারে, ঠিক আছে? তো সেই জন্য আগেই হ্যাঁ বুঝাই দেবো, প্রত্যেকটা কোড আমি বুঝাই দেবো, আমি যতটুকু জানি আর কি ততটুকু বুঝাই দেবো। কারণ আমি কোর প্লাগইন ডেভেলপার না, এখনো নিজেকে মানে প্লাগইন ডেভেলপার হিসেবে পরিচয় দেই না। আচ্ছা, তো বেসিক প্লাগইন ডেভেলপমেন্ট করব আমরা। jQuery প্লাগইনকে টার্ন দিব ওয়ার্ডপ্রেসে। তো jQuery প্লাগইনগুলো কোথায় থাকে এটা আপনাদের আগে দেখতে হবে। তো আমি আমার করা কিছু প্লাগইন যদি আপনাদের এক্সাম্পল হিসেবে দেই, প্রথমে wordpress.org এ যদি যাই, এখানে আমার কিছু প্লাগইন আছে 8-10টা মতো। প্রথম প্লাগইনটা হচ্ছে RRF স্ক্রল টু টপ। এটা একটা সিম্পল একটা প্লাগইন ছিল, যে এই প্লাগইনে ক্লিক করলেই স্ক্রল টু টপ হতো। তো এইটা হচ্ছে একটা স্ক্রিনশট যদি দেখি, এখানে এই যে স্ক্রল টু টপ বাটনটা এনে দিত ওয়ার্ডপ্রেসের সাইটে। প্লাগইন জাস্ট ইনস্টল করার পরে এটা এনে দিবে, আর কোনো সেটিংস নাই, কালার চেঞ্জ করা বা অন্য কোনো সেটিংস নাই। জাস্ট প্লাগইন ডাউনলোড অ্যান্ড অ্যাক্টিভ। যেমন আমি যদি খুব চট করে আপনাদের দেখাতে চাই, এটা আমি কি করব, জাস্ট ডাউনলোড দেবো, ছোট্ট একটা প্লাগইন। ওয়ার্ম সার্ভার চালু করি। এটা ছোট্ট একটা প্লাগইন ছিল, যেটা wp content plugins open localhost তো এখান থেকে আমরা যাব প্লাগইনস, যাওয়ার পরে এই যে প্লাগইনটা যেটা আছে সেটা। এরপরে যদি আমি ভিজিট সাইটে যাই, সেক্ষেত্রে যদি স্ক্রল করি, সেক্ষেত্রে দেখেন এই যে এতে কোনো কোডিং ছাড়াই কিন্তু মানে যে কোনো ইউজার এটাতে ক্লিক করলেই মানে এরকম স্ক্রল টু টপ চলে আসছে, ঠিক আছে? এটার কোনো সেটিং প্যানেল বা কোনো অপশন প্যানেল নাই, জাস্ট আচ্ছা ওইটা ফোকাস এই টেমপ্লেটে ফোকাসটা আছে, এই জন্য এটা শো করছে। এটা করা যায়, মুছে দেওয়া যায়। আচ্ছা, তো এটা হচ্ছে একটা সিম্পল প্লাগইন। এছাড়াও আমার কিছু আরেকটু অ্যাডভান্স প্লাগইন আছে এখানে। তার মধ্যে আছে যে পিপিএম করসেল, অর্থাৎ করসেল প্লাগইনগুলা। তারপরে আছে লাইট বক্স অর্থাৎ আমরা প্রিটি ফটো লাইট বক্স এইচটিএমএল ব্যবহার করছি। এই লাইট বক্সটা ইনস্টল দিলেই আপনি যে কোনো লিংকে লাইট বক্স করতে পারবেন। ঠিক আছে, কিভাবে অ্যাকর্ডিয়ন, এফএকিউ, এই প্লাগইনগুলো আমি করছি। আরেকটা টিপিএন টেস্টিমোনিয়াল, পিপিএম টুলটিপ যুক্ত করার জন্য এখানে প্লাগইনগুলো আছে। প্রত্যেকটা প্লাগইনের এখানে ডেমো দেওয়া আছে। এখানে মানে ছোট ছোট যে প্লাগইনগুলা, সেই প্লাগইনগুলো এখানে তৈরি করেছিলাম। তো এটাই যে প্লাগইন তৈরি করার অর্থ হচ্ছে যে কোনো কাজ যদি আমি একবার করি এবং পরবর্তীতে যদি সেটা বারবার ইউজ করি যে কোনো সাইটে, তো প্লাগইন তৈরি করে ফেললে আমাদের কিন্তু খুব সহজেই সেই কাজটা খুব সহজেই করা যায়। এখানে টুল টিপটা দেখছেন, এই যে, ঠিক আছে? জাস্ট সে হচ্ছে এইচটিএমএল দিবে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে রিলেশন টুল টিপ দেবে। এই প্লাগইনে যদি যাই, এখানে ইনস্টলেশনে দেওয়া আছে যে রিলেশন টুল টিপ দেওয়ার পরে এখানে কিন্তু সে করতে হবে, এই যে টাইটেল দেবে এবং রিলেশন টুল টিপ দিলেই তার ওয়ার্ডপ্রেসের টুল টিপ হয়ে যাবে। এরকম একটা প্লাগইন। তো প্লাগইন ডেভেলপমেন্টের সময় আমাদের যে জিনিসটা প্রয়োজন, আমাদের এখানে জানতে হবে কি করে আমরা এনকিউই স্ক্রিপ্ট আমরা কিভাবে হুকের মাধ্যমে দিতে পারি। এখানে আমাদের কিন্তু দুইটা হুক আমরা থিম ডেভেলপমেন্টের সময় দিয়ে রাখছি। সেই দুইটা হুক হচ্ছে ডাব্লিউপি হেড এবং ডাব্লিউপি ফুটার। অর্থাৎ এখানে আমরা প্রয়োজনীয় স্ক্রিপ্ট যদি আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ওই এপিআই এর মাধ্যমে দিয়ে দিতে পারবো। তো এই হুকের মাধ্যমে আমরা যে কোয়েরি আমরা ইনপুট করব। তো আমি যদি এই প্লাগইনটাই দেখি, সেক্ষেত্রে প্লাগইনের কি কি থাকতে হবে।
প্লাগইনের একটা পিএইচপি ফাইল অবশ্যই থাকতে হবে, একটা ফোল্ডার থাকতে হবে। যেমন আমরা থিম তৈরি করি, সেরকম প্লাগইনের তৈরি করার সময় আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে এবং সেই ফোল্ডারটার নাম হবে হচ্ছে ছোট হাতের স্পেস ছাড়া, এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। আর প্লাগইন হুক, যেটা এখানে হুক নামে যে কোনো নামে আপনি দিতে পারেন, প্লাগইনের নামে দিতে পারেন, আমি হুক নামে দিয়ে রাখছি। এখানে ইনফরমেশন দিতে হবে যে এই প্লাগইনটা ইনফরমেশন, যেমন আমরা থিমের ইনফরমেশন দেই নাই, ঠিক সেম প্লাগইন নেম, প্লাগইন ইউআরআই, তারপরে এখানে ডিসক্রিপশন, অথর ইউআরআই, তারপরে ভার্সন, এইগুলো ইনফরমেশন কম্পালসারি এখানে মাস্ট বি আপনাকে দিতে হবে। তারপরে এবার আপনি কি কি কোড লিখবেন সেই কোডগুলো এখানে দিতে হবে। তো মনে করেন আমরা একটা প্লাগইন দিয়ে একটা কাজ করব, সেটা হচ্ছে বলেছিলাম কোনটা, পেজ। এইটা করব না অন্য কোনো একটা করব? এটা করব যে ওয়ার্ডপ্রেসে যে ইনস্টল করলে এরকম ইয়ে চলে আসবে। হ্যাঁ, ক্যারোসেল করব না? আচ্ছা, ক্যারোসেল একটু অ্যাডভান্সড হয়ে যায়, কারণ এখানে কাস্টম পোস্ট হ্যাঁ, বেসিক দিয়ে শুরু করি, তারপরে অ্যাডভান্সড। হ্যাঁ হ্যাঁ, অনেকেই বুঝতে পারবে না, আগে ক্যারোসেলে গেলে ওইখানে অনেক মার প্যাচ আছে, সেইগুলো ধরতে পারবে না। করব, সমস্যা নাই, যখন বেসিক হয়ে যাবে তখন অ্যাডভান্স দ্রুত আগানো যাবে, তখন বেশি বলা লাগবে না। তো এই প্লাগইনটা জাস্ট ইনস্টল করলেই যেন এটা চলে আসে, এরকম কোনো একটা কিছু আছে, অথবা স্ক্রল টু টপ ওইটাই করা যায়, কি বলেন? হ্যাঁ ঠিক আছে, ওইটা হচ্ছে আরো বেসিক হবে, কি জাস্ট প্লাগইন ইনস্টল করলে স্ক্রল টু টপ চলে আসবে। এর পরের দিন আমরা দেখলাম অপশন প্যানেল তৈরি, তারপরের দিন দেখলাম যে কাস্টম ফিল্ড, কাস্টম পোস্ট, কাস্টম সেইগুলো ইয়ে করব। অর্থাৎ আমরা তিনটা প্লাগইন তৈরি করি, একটা হচ্ছে ভেরি বেসিক, একটা মিডিয়াম আর একটা অ্যাডভান্সড। ঠিক আছে, তাহলে স্ক্রল টু টপ ওইটা হচ্ছে আমাদের স্ক্রল টু টপ যে কোয়েরি লিখে গুগলে সার্চ দিলাম, এখানে আছে স্ক্রল আপ, তাই না ওটার নাম। এই তো স্ক্রল আপ যে কোয়েরি, আমরা এটাই তৈরি করি। এখান থেকে আমরা জাস্ট প্লাগইনের যে ফাইলগুলো, সেই ফাইলগুলো ডাউনলোড করে নিলাম। আচ্ছা, ডাউনলোড করে নেওয়ার পরে এখন আমরা প্লাগইন তৈরি করব। তো প্লাগইন তৈরি করতে হলে প্লাগইন যে ফোল্ডার, খুব ক্লিয়ারলি খেয়াল করবেন যে আমি কি কি করছি। থিম তৈরি করার জন্য যেমন নতুন ফোল্ডার করি, প্লাগইন তৈরি করার সময় নতুন একটা ফোল্ডার করলাম, যে স্ক্রল আপ নাম দিলাম। আর এরপরে এখানে একটা পিএইচপি ফাইল তৈরি করব, আমি দিলাম স্ক্রল আপ পিএইচপি, বা যে কোনো নামে আপনি দিতে পারেন, পিএইচপি ফাইল এক্সটেনশন হলে হবে, ইন্ডেক্স বা অন্য কোনো নাম বাধ্যতামূলক না। এবার এখানে আমাদের অবশ্যই পিএইচপি শুরু শেষ, এটা তো আমাদেরকে করতেই হবে। তারপরে এবার এখানে দেখেন এখানে দিতে হবে প্লাগইন নেম, স্ক্রল আপ। আচ্ছা, এই পর্যন্ত করে আমি দেখে আসি, আস্তে আস্তেই করি। এই পর্যন্ত করে যদি দেখতে যাই, সেক্ষেত্রে এখানে দেখেন আসছে স্ক্রল আপ। কেন আসছে? আমি এখানে ইনফরমেশন দিছি বলেই কিন্তু আসছে এখানে। ঠিক আছে, এবার এইখানে যাই, এখানে কিন্তু কোনো লিঙ্কিং হয় নাই, অর্থাৎ এই যে ভার্সন আসছে, এটাকে বলে ভার্সন হচ্ছে ইয়েতে, টিউটোরিয়ালে। ঠিক আছে, হ্যাঁ ভার্সন এখানে আসছে, এখানে বাই আসে নাই, প্লাগইন সাইট এটাও আসে নাই, কারণ আমরা এই ইনফরমেশনগুলো দেই নাই। এই ইনফরমেশনগুলো এবার দিব, যে ডিসক্রিপশন। আচ্ছা, ডিসক্রিপশন হবে তো এবার যদি আমি যাই প্লাগইনসে, সেক্ষেত্রে দেখেন ডিসক্রিপশন চলে আসছে। আচ্ছা, এখানে কনফ্লিক্ট করছে যে স্ক্রল আপ নতুন একটা অ্যাভেলেবেল, কারণ ওয়ার্ডপ্রেসে স্ক্রল আপ নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনের ভার্সন বেশি, এই জন্য এটা কিন্তু দেখানোর কথা ছিল না। এটা হচ্ছে কনফ্লিক্ট করছে, অর্থাৎ আমি না, এটা হচ্ছে নাম চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমি বলি কেন এটা দেখাইলো, স্ক্রল আপ নামে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে,
না, ভার্সন না দিলেও এখানে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই তো, মানে এই ফোল্ডার নেমটা মিলে গেছে আর কি। ঠিক আছে, এটাও না, এখানে হওয়ার কথা হচ্ছে স্ক্রল আপ এই নামে, এই তো। হ্যাঁ, এইটা অর্থাৎ এই যে স্ক্রল আপ নামে একটা প্লাগইন আছে, একই প্লাগইন আর কি। তো স্ক্রল আপ নামে একটা প্লাগইন আছে বলে আমাদের মিলে গেছে। সেই জন্য আমি কিন্তু আমার প্লাগইন নামের আগে ব্র্যান্ড নেম দিয়ে দিছি। ঠিক আছে, এই জন্য ব্র্যান্ড নেমটা দিয়ে দিতে হবে, যাতে আমার ব্র্যান্ডটাও প্রতিষ্ঠা হলো, নামটাও মিলল না। তো আমি এখানে RRF স্ক্রল আপ দিই, এবার টু আপ, টুটা বাদ গেল আর কি। তো এবার যাই, এবার যাওয়ার পরে এখন দেখেন ওইটা কিন্তু দেখাচ্ছে না। ঠিক আছে, কারণ আমাদের এখন মিলে নাই, ওয়ার্ডপ্রেসের সাথে মিলে নাই। যখনই আপনি ওয়ার্ডপ্রেসে কোনো প্লাগইন সাবমিট করবেন সেটার সাথে যেন না মিলে যায়। ঠিক আছে, অর্থাৎ ফোল্ডার নেমটা। ঠিক আছে, আর মিলে গেলে কি করে বুঝবো? এই যে এইভাবে বুঝবো। আবার যদি আপডেটেড না থাকে সেক্ষেত্রে আবার কিন্তু বোঝা যাবে না। যখন সাবমিট করবেন তখন ওয়ার্ডপ্রেস আপনাকে ভুল ধরাই দেবে, বলবে যে এই নামে একটা প্লাগইন আছে, ফোল্ডার নামটা দয়া করে চেঞ্জ করে দাও। ঠিক আছে, তখন আবার ফোল্ডার নামটা আমাদের চেঞ্জ করে দেওয়া লাগবে। আচ্ছা, স্ক্রল আপ এটা দিলাম। এবার আমি ইনফরমেশনগুলো দেই। তো ডিসক্রিপশন, এবার অথর, তারপরে আচ্ছা, এগুলো তো কম্পালসারি না, না দিলেও চলবে, আর দিলে সুবিধা আর কি। কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আবার কিন্তু দিতেই হবে। আচ্ছা, এবার দেখেন, যদি আমি এখানে যাই সেক্ষেত্রে আমার কিন্তু এই যে ইনফরমেশনগুলো চলে আসছে। আচ্ছা, এখানে নামে মিলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ভার্সন দেই। হ্যাঁ, আচ্ছা, ভার্সন 1.0। আচ্ছা, থাক, ওটা সমস্যা না। তো ঠিক আছে, তাহলে ইনফরমেশন গুলো দিলাম। কি বুঝতে পারছেন কি করে ইনফরমেশন গুলো এখানে দিলাম? অর্থাৎ এখানে যেই প্লাগইন গুলো দেওয়া, ঠিক একইভাবে কিন্তু ইনফরমেশন গুলো এখানে দেওয়া। এখানে আপনি চেষ্টা করবেন আপনার যেই ওয়েব অ্যাড্রেসটা, সেই ওয়েব অ্যাড্রেসটা যেন আপনার পোর্টফোলিও লিঙ্ক থাকে। অর্থাৎ যেন পরবর্তীতে যদি কেউ ইনস্টল করে একটা ক্লিক করে, দেখি তো ডেভেলপারটা কেমন, সেক্ষেত্রে সেখানে গিয়ে সেখানে দেখলো যে আপনি অফার করছেন, আই এম এ ওয়েব ডেভেলপার, অফার করছেন যে ওয়েব ডেভেলপিং কাজের জন্য, যে আই ডেভেলপেড দিস প্লাগইন ফর হেল্প ফর কমিউনিটি অ্যান্ড আই এম অ্যাভেলেবল ফর হায়ার। এইভাবে যদি ওইখানে লেখেন সেক্ষেত্রে একটা মানে যে ক্লিক করবে সে নিশ্চয়ই হচ্ছে বাদামালা না? বাদামালা কি এখানে ক্লিক করবে? ক্লিক করবে না। অর্থাৎ যে ওয়েব ডেভেলপিং এর কাজ করছে সেই কিন্তু ক্লিক করবে। অর্থাৎ এখানে কিন্তু আপনার একটা ব্যাপক মার্কেটিং হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যখনই ক্লিক করবে তখন আপনার পোর্টফোলিও দেখলে আপনাকে কিন্তু সে চাইবে যে পার্সোনাল ওয়ার্কের জন্য আপনাকে হায়ার করতে। এভাবে কিন্তু প্রচুর প্রচুর কাজ আসার কথা। তারপরে প্লাগইন সাইট, যেটাতে দেবেন হচ্ছে আপনার প্লাগইনের ডেমোটা। সব সময় চেষ্টা করবেন যে প্লাগইন সাইট এখানে দেবেন প্লাগইনের ডেমোটা। আচ্ছা, তো এই প্লাগইনটা আমাদের অ্যাক্টিভ করলে এখন কিছুই হবে না, কারণ আমরা শুধুমাত্র ইনফরমেশন বেসড, আমরা ইনফরমেশন দিয়েছি। এখন এখানে কি কি লিখবো সেটা আমার ব্যাপার। তো এইবার আমার হচ্ছে কোড কপি করা শুরু হবে আর কি। তো আমরা যেটা ডাউনলোড করলাম স্ক্রল আপ মাস্টার, সেটা প্লাগইন ফোল্ডারের মধ্যেই রাখলাম। রাখার পরে এখানে আমি ইন্ডেক্স এইচটিএমএল এ গেলে এখানে দেখা যাচ্ছে স্ক্রল টু টপ, এটা আসছে। তো এখন আমাদের কি কি লাগবে সেটা এখন আমরা দেখে নেই। অর্থাৎ এই প্লাগইনটা ব্যবহার করার জন্য আমার লাগবে যে কোয়েরি, অবশ্যই ওয়ার্ডপ্রেসে যে কোয়েরি আমরা নিব। তারপরে আমাদের লাগবে ইজিং, যে কোয়েরি ইজিং, যেটা অ্যানিমেশনের জন্য বোধহয়। আর এরপরে আছে যে কোয়েরি স্ক্রল আপ, স্ক্রল আপ প্লাগইনটা লাগবে। তারপরে সবশেষে আমাকে কি করতে হবে? স্ক্রল আপ প্লাগইনটা অ্যাক্টিভ করতে হবে। তারপরে এখানে ডিস্টারই দরকার নাই।
আর এই তো, এছাড়া আর কিন্তু আর কোনো কাজ নেই। ঠিক আছে, অর্থাৎ এই তিনটা কাজ করতে হবে। তো প্রথমত jQuery ব্যবহার করার জন্য আপনি কোনো এক্সটার্নাল jQuery আপনি নিতে পারবেন না, ওয়ার্ডপ্রেস অ্যালাউ করে না এক্সটার্নাল jQuery নেওয়ার জন্য। ওয়ার্ডপ্রেসের নিজস্ব যে jQuery আছে সেটাই নেবেন। কেন বলেন তো, এটা আপনাদের ধারণা কি? হ্যাঁ হ্যাঁ, ভার্সনে কনফ্লিক্ট করে। ধরেন এক ডেভেলপার বানালো jQuery 1.8 দিয়ে, আরেক ডেভেলপার বানালো 1.7 দিয়ে, দুইটা ইনস্টল করলে অন্য প্লাগইন গুলো কাজ করলো না। তো এটা এই যে কনফ্লিক্ট গুলা যাতে না হয় সেই জন্য ওয়ার্ডপ্রেস মানে রেস্ট্রিক্ট করে দিয়েছে যে আপনি এরকম ব্যবহার করবেন না। তো তাহলে এবার তাহলে আমরা কাজ করি যে প্রথমে jQueryটা নিয়ে আসি। তো আমাদের টেমপ্লেটে এখানে যদি যাই, আমরা বোধহয় jQuery নিয়েছি, তো তারপরেও আমরা আবার jQuery এখানে নিব। কেন নিব? কারণ দেখা যাচ্ছে এমন একটা টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটে মানে jQuery নাই, jQuery সেই এনকিউই করে নেয়, সেক্ষেত্রে আমার প্লাগইনটা কি কাজ করবে? সেই টেমপ্লেটে করবে না। সেজন্য আমাদের উচিত কি হবে, ওই jQueryটা ব্যবহার করা। দুইবার কিন্তু লোড হবে না, একবারই লোড হবে। যখন ওয়ার্ডপ্রেস দেখবে যে একই ফাংশন দিয়ে একই জিনিস কল করা হচ্ছে দুইটা ফাংশন দিয়ে, তখন সে কম্পেয়ার করে একটা ফাংশনকে কিন্তু সে ডেকে নিবে। ঠিক আছে, তো আমরা jQuery যেভাবে কল করছি সেভাবে আমরা কল করব। তো আমি এর আগে কোডটা যেহেতু দেখাইছি, এবার আমরা কি কপি করতে পারি না? অবশ্যই ফাংশন নামটা ইউনিক হতে হবে। এখানে দিলাম অনেক বড় করে দিলাম যাতে না মিলে যায়। তাহলে এটা দিয়ে আমাদের কি হলো, jQuery কল হলো। তারপরে কি লাগবে আমার? তারপরে লাগবে হচ্ছে jQuery শেষ, দিলাম, মুছে দিলাম। এরপরে আমাদের কি লাগবে? ইজিং। ঠিক আছে, ইজিং লাগবে। তো ইজিং লাগবে, সেই জন্য আমরা এখানে ইজিংটা নিয়ে যাই, লিভ ইজিং, কপি। আর এবার প্লাগইন ফোল্ডার আবার এখানে ওপেন করি, সেক্ষেত্রে বেটার হবে। wamp www evening content plugins, এইটা না? আচ্ছা, এখানে একটা js ফোল্ডার করব জাভাস্ক্রিপ্টের জন্য, js। এবার এখান তো এইখান থেকেই তো আমাদের প্লাগইনটা কল করতে হবে। তো প্লাগইন কল করার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে কল করতে হবে। আপনি যদি এখানে গুগলে সার্চ করেন, add js file wp nque script, তারপরে প্লাগইন এপিআই, দুইটাই দেখতে পারেন। এখানে দুইটা ফাংশন বলা আছে যে প্লাগইন এপিআই দিয়ে আপনি এখানে jQuery ফাইল নিয়ে আসতে পারেন। যেমন এখানে ফাংশন ব্যবহার করে নিয়ে আসছে, যে একটা ফাংশন ব্যবহার করে wp রেজিস্টার স্টাইল, তারপরে এখানে একটা প্লাগইনের ইউনিক নাম দিতে হচ্ছে, দেওয়ার পরে এখানে গেট টেমপ্লেট ডাইরেক্টরি URI, তারপরে এবার আপনাকে স্ল্যাশ, যদি যে ফোল্ডার থাকে ফোল্ডার দেওয়ার পরে এবার আপনি এখানে jQueryটা দিয়ে দিতে পারেন। এছাড়াও আরো কয়েকটা পদ্ধতি আছে, যেমন এখানে দেখাই। হ্যাঁ, ঠিক একইভাবে এখানে jQuery নেওয়া হচ্ছে। তো কোডগুলো কম্পেয়ার করে দেখা গেছে যে এই কোডটা আমার jQuery আগে দরকার না পরে দরকার। হ্যাঁ, এখানে দেখেন লিংক এ থিম স্ক্রিপ্ট হুইচ ডিপেন্ডস অন jQuery, অর্থাৎ যেটা jQuery এর উপর ডিপেন্ড হবে। যেমন আমাদের স্ক্রল আপ প্লাগইনটা কি jQuery ডিপেন্ডেবল, jQuery না থাকলে ও কি কাজ করবে? করবে না। তো সেইটাকে কল করতে হবে অ্যারাই jQuery দিয়ে। এটা আমাদের গতদিন সমস্যা হয়েছিল, আমাদের রুবেল বস আছে, তার সমস্যা হয়েছিল। ঠিক আছে, এখন যাতে আপনাদের সমস্যা না হয়, অর্থাৎ অ্যারাই jQuery দিয়ে, এখানে অ্যারাই না হয় অ্যারে হবে, যাই হোক, আমি তো PHP জানি না, এই জন্য ভুলগুলো হয়। তো অ্যারে jQuery এখানে দিতে হবে, দিলে আমাদের jQuery নিচে এটা হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন কল করব। তো এখানে আপনি যদি এই প্লাগইনটাতে দেখেন, সেক্ষেত্রে এখানে দেখেন, আমি বলে দিচ্ছি যে একটা ফাংশন নেওয়া হয়েছে। ঠিক আছে, ফাংশনের মধ্যে wp রেজিস্টার স্ক্রিপ্ট, এবার এখানে আমি একটা নাম দিছি, ইউনিক হতে হবে নামটা। তারপরে প্লাগইনস ইউআরএল, মানে কি প্লাগইন ইউআরএল থেকে নেবে। এরপরে বলা হচ্ছে যে প্লাগইনের যদি কোনো এখানে ফোল্ডার থাকে, আচ্ছা এটা ঠিক হয় নাই, প্লাগইনস ইউআরএল এখানে নেওয়া হয় না, কারণ ফোল্ডার নামটা এখানে দিতে হচ্ছে, ফোল্ডার নামটা ছাড়াই দিতে হবে। এই যে এইটা নিলে ভালো হবে, অর্থাৎ এই যে গেট টেমপ্লেট ডাইরেক্টরি URI, অর্থাৎ এখানে প্লাগইন থেকে এখানে নেবে। আচ্ছা, এই যে
এখানে দেখেন যে wp enqueue স্ক্রিপ্ট একটা নাম প্লাগইন ডির ইউআরএল, অর্থাৎ এই যে এইটা, অর্থাৎ সরাসরি প্লাগইন ডাইরেক্টরিতে চলে যাবে। আমি এর পরের প্লাগইনগুলো নিয়ে আসি। আমি যেটা কোড দিছি ওইটাও হবে। এখানে একটা সমস্যা এই যে এখানে ফোল্ডার নামটা দিয়ে দেওয়া লাগছে, ঠিক আছে? আমরা ফোল্ডার নামটা দিব না, সরাসরি টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই পাবো, যাতে পরবর্তীতে যদি ফোল্ডার নাম চেঞ্জ করার দরকার পড়ে সেক্ষেত্রেও যাতে এটা কাজ করে, অর্থাৎ টোটালি ডাইনামিক হবে। তো পরের প্লাগইন, তো পরেরটা ডাউনলোড দিই, ppm লাইটবক্স। তো এখানে ওইটা ওইভাবে বলা আছে, অর্থাৎ এখানে ডিফাইন করে দেওয়া আছে যে প্লাগইনস ইউআরএল প্লাগইন বেস নেম এই নামে একটা ভেরিয়েবল নেওয়া আছে, ঠিক আছে? নিয়ে তারপরে এবার সেই ভেরিয়েবলটা এখানে ইউজ হচ্ছে, অর্থাৎ এটাও ডাইনামিক হচ্ছে। এখন কিন্তু ফোল্ডার নাম চেঞ্জ করলে আমার আর সমস্যা নাই, অর্থাৎ তাহলে আমরা এই সেটআপটা প্রথমে নিতে পারি। এখানে ভেরিয়েবলের আইডিটাও ইউনিক হতে হবে, অর্থাৎ আমি একটা সেটআপ করে নিচ্ছি যাতে আমার প্লাগইনের ডাইরেক্টরি ইউআরএলটা ডাইনামিক হয়। সেই জন্য আমি এখানে বড় হাতের দিয়ে দিচ্ছি যে রাসেল প্লাগইন ইউআরএল, এটা দিয়ে দিলাম। আর এরপরে এনকিউ স্ক্রিপ্ট করে আমি এখন স্ক্রিপ্টটা নিব, অর্থাৎ এখানে আর ফাংশনের প্রয়োজন নাই, আমি যেহেতু এইভাবে নিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমার কি wp enqueue স্ক্রিপ্ট দিয়ে আমরা যেভাবে jQuery কল করছি সেখানে কিন্তু আমার এখানে jQuery না হয়ে যেহেতু আমরা বাইরের স্ক্রিপ্ট দিচ্ছি সেই জন্য কিন্তু আমাদের এত বড় লেখা লাগছে। এখানে আমি যেটা বলছি যে এখানে আপনার হবে হচ্ছে নাম, অর্থাৎ আমরা এখন কল করব কোনটা, কোন ফাইলটা কল করব মনে আছে যে? হ্যাঁ, তাহলে এখানে দিব যে, আচ্ছা প্রথমে ইউনিক নাম দেই, jQuery ইজিং। তারপরে এবার এই যে এখানে হবে আমরা যে সেটআপটা নিয়েছি সেই সেটআপটা, তারপরে আমাদের ফোল্ডার কি js নামে ফোল্ডার, আর এবার হচ্ছে আমাদের নাম কি jQuery ইজিং min js। আচ্ছা এইটা নিব, এটা নেওয়ার পরে এবার আমরা প্লাগইনটা অ্যাক্টিভ করি, করে দেখি যে এই ফাইলটা আসছে কিনা। তো এখন যদি দেখেন, এখন কন্ট্রোল ইউ দিয়ে যদি দেখেন এখানে আপনি কিন্তু ওই ফাইলটা পাবেন না, অর্থাৎ ওই ইজিং ফাইলটা নাই আমার, কারণ প্লাগইন তো অ্যাক্টিভই করি নাই। এবার প্লাগইনটা অ্যাক্টিভ করলাম, এটা ডিঅ্যাক্টিভ করে দিই কারণ একই স্ক্রিপ্ট হবে তো। আচ্ছা এবার আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করে এবার আমি কন্ট্রোল ইউ দিয়ে সোর্স দেখি, এবার এখানে ফাইন্ড করি EAS, এই যে এখানে খেয়াল করেন কোথায় আসছে দেখেন, প্রথমে আসছে jQuery JS আসছে, এটা কোথাকার jQuery? ওয়ার্ডপ্রেসের নিজস্ব jQuery। তারপরে আছে jQuery migrate, যেটা লেটেস্ট যদি লোয়ার প্লাগইন হয় সেক্ষেত্রে jQuery migrate কাজ করে। আর তারপরে কিন্তু jQuery আসছে। তো আমি যদি এখানে অ্যারে না দিতাম, অ্যারে যদি না দিতাম সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে আমি সোর্সটাকে রিফ্রেশ করি। আচ্ছা এবার আমি সার্চ করি, দেখেন ইজিংটা আসছে কিন্তু কোথায় আসছে? jQueryর আগে আসছে। তাহলে কি কাজ করবে? করবে না, অর্থাৎ আমাকে বলে দিতে হবে এই প্লাগইনটা jQueryর উপর ডিপেন্ডেবল, সেই জন্য এখানে আমরা এইখানে এটা দিয়ে দিলাম। আচ্ছা এরপরে আমাদের যেটা লাগবে, এই প্লাগইনের আমরা জেএসটা নিয়ে নিলাম, অর্থাৎ এটাও আমরা নিয়ে নিলাম। তারপরে আমাদের মেইন প্লাগইনটা লাগবে, তো আমরা জাস্ট কি করব, এটাকেই কল করে নেব, এটাকেই ডুপ্লিকেট করে নেব। নেওয়ার পরে এখানে jQuery মেইন স্ক্রল আপ, আর তারপরে এটা ঠিক থাকবে। এইবার এখান থেকে jQuery স্ক্রল আপ min js, jQuery স্ক্রল আপ min js। এবার আমি আবার সোর্সটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করে ফাইন্ড করে দেখি যে স্ক্রল আপ আসছে কিনা, এবং ক্লিক করেও দেখবো যে কন্টেন্ট পেলো কিনা। অনেক সময় আসবে কিন্তু আপনি দেখা যাচ্ছে js ফোল্ডারে রাখতে ভুলে গেছেন, সেক্ষেত্রে মানে কাজ হবে না কিন্তু। তাহলে এই অংশটুকু পর্যন্ত বুঝতে পারছেন, আমি আবার বোঝাই দিব, টেনশন নাই। তো আমরা তাহলে এটা কল করলাম, এটাও কল করলাম, এটা কেটে দিই না, কেটে দিলাম। আর এরপরে আমাদের এই অংশটুকু লাগবে, তাই না? এই অংশটুকু কল করার জন্য আমরা আলাদা একটা js ফাইলে নিয়ে নেব এই অংশটুকুকে, এবং এটা ডকুমেন্ট রেডি ফাংশনের মধ্যে হতে হবে, ঠিক আছে?
তো ডকুমেন্ট রেডি ফাংশন আমি নিয়ে আসি, যেহেতু আমি ওই অংশটুকু কি মনে রাখতে পারি না, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা ফাইল করতে পারি, যে ফাইলটার নাম হবে active.js। এখানেই নিউ টেক্সট ডকুমেন্ট active.js, আর এখানে এই ডলার সাইনের পরিবর্তে কেন, এটা jQuery ছাড়া কিন্তু কাজ করবে না। আচ্ছা, এবার আমি এখান থেকে নিয়ে আসি, অর্থাৎ আমাদের ফাংশন লাগবে না, শুধুমাত্র স্ক্রল আপ লাগবে। আচ্ছা, এখানে আমরা ডিফল্ট ভাবেও দিতে পারি, jQuery ক্লিক ফাংশন লাগবে না, অর্থাৎ এইটা jQuery। আচ্ছা, এটাই থাক, তাহলে এটা দিয়ে দিলাম, এবং এই ফাইলটাকে আমরা এখন কল করব, অর্থাৎ ডকুমেন্ট রেডি ফাংশন দিয়ে আমরা এখানে নিলাম। আর এবার এইখানে active.js, এবার এখানে দিলাম অ্যাক্টিভ। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার রিফ্রেশ দেই। রিফ্রেশ দিলে এখানে আমি এবার যাই, এখানে এলিমেন্ট আসছে কিনা দেখি, অর্থাৎ আমাদের এখানে একটা এলিমেন্ট আসার কথা, তাই না? স্ক্রল আপ, এই যে আসছে। ঠিক আছে, এখন এটাকে সিএসএস দিয়ে স্টাইলাইজ করতে হবে, অর্থাৎ এইটা ডান দিকে আইকন আকারে নিয়ে আসতে হবে। তো আমাদের এই টেমপ্লেটটাতে কিন্তু ফন্ট অসাম আছে। ঠিক আছে, ফন্ট অসাম দিয়েও আমরা আইকন দিতে পারি, আবার চাইলে আমরা এটাকেও কাস্টমাইজ করে দিতে পারি। আচ্ছা, আমরা দুইটাই করব। আমরা প্রথমে একটু দেখে নেই যে কি ঘটনাটা ঘটলো, আরেকবার রিভিউ করি। প্রথমত, এই প্লাগইনটা jQuery প্লাগইন, এই জন্য আমি এখানে কি করলাম, লেটেস্ট jQuery নিলাম। দ্বিতীয়ত, প্লাগইনে jQuery গুলোকে কল করার জন্য কোডটা ছিল একটু বড়, অর্থাৎ এখানে যদি যাই, আমরা কোডেক্সে দেখলাম। আচ্ছা, আমরা কোডেক্সে আবার যাই, তাহলে আমি, হ্যাঁ, এখানে এই যে কোডটা, এখানে বলা হচ্ছে যে এটা না, হ্যাঁ, প্লাগইন থেকে নিছি। এই যে লিঙ্কে থিম স্ক্রিপ্ট হুইচ ইজ ডিপেন্ডস অন jQuery, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা ফাংশন নিতে হবে, ফাংশন নিয়ে তার মধ্যে wp enqueue স্ক্রিপ্ট, তারপরে কাস্টম, যেটা এই যে আমরা যেটাই করলাম, যে এটা করতে হবে, করার পরে এটা আমাদের ছিল না। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে এই যে গেট স্টাইল শিট ডাইরেক্টরি ইউআরআই করার পরে, তারপর এখানে স্টাইল শিট না হয়, এখানে গেট আপনার হচ্ছে এই যে এখানে দেওয়া আছে যে গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই হবে। তো সেইটা করার পরে এখানে অ্যারে jQuery দেওয়া হয়েছে শেষে, তাই না? তো এই যে এত বড় প্রত্যেকটার জন্য আলাদা ফাংশন রেজিস্টার করা, সেটা কিন্তু ঝামেলাপূর্ণ ছিল। যেমন এই যে এই প্লাগইনের ক্ষেত্রে দেখেন, প্রত্যেকটা jQuery কল করার জন্য আমার কত বড় কোড লাগছে, এত বড়। তো আমরা চাচ্ছিলাম কোডটা যাতে সংক্ষিপ্ত হয়, সেই জন্য আমরা একটা ফাংশন নিয়ে নিলাম, অর্থাৎ সাম সেটআপ, অর্থাৎ একটা সেটআপ করে নিলাম যে ডিফাইন এই যে কোডটা, সেটা আমরা করলাম wp plugin url plugin base name ডিরেকশন ফাইল, অর্থাৎ প্লাগইন, এই কথাটার মানে হচ্ছে যে প্লাগইন ডাইরেক্টরি। এরপরে যখন আমরা wp enqueue স্ক্রিপ্ট করলাম, তখন আমাদের ডিফল্ট ভাবে enqueue স্ক্রিপ্ট করার পরে আপনি যদি enqueue স্ক্রিপ্ট সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে সেখানে কিন্তু ডেফিনেশন দেওয়া আছে, অর্থাৎ wp enqueue স্ক্রিপ্ট লিখে সার্চ করলে এখানে ডেফিনেশন দেওয়া আছে যে কি কি হবে। এখানে দেখেন যে ইউজেস, এখানে হ্যান্ডেল, অর্থাৎ হ্যান্ডেল দিতে হবে, এসআরসি অর্থাৎ কোথায় আছে সেটা দিতে হবে, ডিপেন্ডস অর্থাৎ এখানে কি কি আপনার ডিপেন্ডেবল, যেটা আমরা অ্যারে দিয়ে দিছি, তারপরে এখানে ভার্সন, অর্থাৎ এই প্লাগইনের ভার্সন দিতে পারবেন। আর এরপরে হচ্ছে ইন ফুটার নাকি হেডার, আপনি কোথায় এটাকে নিয়ে আসতে চান, হেডারে নিয়ে আসতে চান নাকি ফুটারে নিয়ে আসতে চান। তো এখানে প্রত্যেকটার আবার এখানে নাম দেওয়া আছে, যে হ্যান্ডেল মানে হচ্ছে নেম ইউজ টু এ হ্যান্ডেল ফর স্ক্রিপ্ট অ্যাজ এ স্পেশাল কেস দ্য স্ট্রিং কন্টেইনস, যাই হোক আমি এত জানি না, আপনাদের যেভাবে বোঝালাম সেটাই হবে এখানে। তো তাহলে আমরা সেটাই করলাম, যে প্রথমে হ্যান্ডেল দিলাম, তারপরে এসআরসি দিলাম, তারপরে দিলাম হচ্ছে এখানে হচ্ছে ডিপেন্ডস অর্থাৎ ডিপেন্ডস দিলাম। তাহলে এই তিনটাই আমাদের লাগলো। আপনি যদি চাই, এখানে আপনি যদি মনে করেন যে আরো কিছু ইনফরমেশন আপনার দেওয়ার দরকার, এখানে আপনি দিতে পারেন কি, এখানে আছে হচ্ছে ভার্সন, অর্থাৎ এখানে ভার্সন দিতে পারেন যে 1.0, তারপরে এখানে আরো আপনি ইনফরমেশন দিতে পারেন। তো আমাদের এখানে আর কোনো ইনফরমেশনের প্রয়োজন নাই, এই জন্য আমরা দিচ্ছি না।
তো তাহলে এখানে আমরা তিনটা স্ক্রিপ্ট কল করলাম, যেটা হচ্ছে যে কোয়েরি আমাদের এই যে এই টেমপ্লেট অনুযায়ী, অর্থাৎ আমরা এই টেমপ্লেটটাতে দেখলাম এখানে আমাদের লাগবে হচ্ছে যে কোয়েরি ইউজিং স্ক্রল আপ, এবং তারপরে হচ্ছে অ্যাক্টিভ করার জন্য আমাদের এইটা স্ক্রিপ্ট আকারে লাগবে। তো স্ক্রিপ্ট আকারে আমি এইভাবে নিলাম। কোনটা? এটা হচ্ছে অন্য, এটা হচ্ছে ডেস্ট্রয় মোড, অর্থাৎ ওইটা। হ্যাঁ, তো এখানে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট করে আমরা এই তিনটা নিয়ে নিলাম। বুঝতে পারছেন এই অংশটুকুর কাজ? হ্যাঁ, ডিফাইনই দিতে হবে, ডিফাইনই দিতে হবে। কোনটা? না, এটা হচ্ছে আপনার ভেরিয়েবল আর কি। এটা পাইছে হচ্ছে এনভার্টার একটা টিউটোরিয়াল ছিল সেখানে, যে তারা এভাবে ডিফাইন করে, এটা মানে ডিফাইন করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডিফাইন লেখার কারণে আপনি এখানে এই যে শর্ট ফর্ম ব্যবহার করতে পারছি এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো যাই হোক, পিএইচপি জানলে বলতে পারতাম, আমি খুব দুঃখিত। তাহলে এবার হচ্ছে আমাদের আরেকটা কাজের প্রয়োজন, সেটা হচ্ছে স্টাইল শিট আমরা একটা রেজিস্টার করব, যেখানে আমরা প্লাগইনের স্টাইলগুলো দিব, কারণ সেই স্টাইলগুলো দেওয়ার কি আর কোথাও কোনো জায়গা আছে? নাই। তো সেই জন্য স্টাইল শিটগুলো দেওয়ার জন্য এখানে দেখবেন ডাব্লিউপি এনকিউই স্টাইল নামে একটা ফাংশন আছে, সেইটা আপনি ব্যবহার করতে পারবেন। এখানে যেটা প্রথমে নাম দিতে হবে, তারপর কোথায় আছে সেটা দিতে হবে, একইভাবে ভার্সন আর মিডিয়া হচ্ছে মিডিয়া সিএসএস এর লিংক রিলেশন জানেন যে আপনার হচ্ছে মিডিয়া হাই লিংকের একটা মিডিয়া ট্যাগ আছে কিন্তু, ঠিক আছে? মিডিয়া স্ক্রিন হবে নাকি, যাই হোক। তো আমরা এত দূরে যাব না, অর্থাৎ আমরা এখানে যা করব সেটা হচ্ছে ডাব্লিউপি এনকিউই স্টাইল, তারপরে এখানে আমরা দিব স্ক্রল প্লাগইন সিএসএস, এবার প্লাগইন ইউআরএল। আর এটা কি jQuery প্লাগইন কি jQuery উপর ডিপেন্ডেবল? হ্যাঁ, এটা সিএসএস, এটা jQuery এর সাথে কোনো ধার ধারে না, না এটার কোনো ইয়া লাগবে না। তো আমি এখানে দিলাম যে জেএস এর মধ্যে না দিয়ে সিএসএস স্টাইল সিএসএস। আচ্ছা, এবার দিলে কিন্তু আমার এখানে পাবে, অর্থাৎ আমরা কিন্তু দেখে নেব প্রত্যেকটা, কিন্তু এভাবে দেখে না নিলে পরবর্তীতে দেখা যাচ্ছে সমস্যা হবে। আচ্ছা, সোর্স দেখি, দেখার পরে রিফ্রেশ দেই। এবার এখানে সিএসএস স্ল্যাশ, আচ্ছা হ্যাঁ, সেটা তো আমি সেটাতে যাব না, ফোল্ডারে লোড করি না, জাস্ট এখানে আপনাদের দেখাচ্ছি যে এইখানে কিন্তু চলে আসছে। এখানে দেখেন যে প্লাগইনের এখানে লিংক রিলেশন হয়ে অটোমেটিক্যালি চলে আসছে। কেন আসলে? যে আমরা ডাব্লিউপি এনকিউই স্টাইল করলাম, ঠিক একইভাবে এই কোড কিন্তু আপনি থিমেও ব্যবহার করতে পারেন। দেখা যাচ্ছে আপনি কিছু কিছু থিমে দেখবেন যে স্টাইল শিটগুলো এইভাবে এনকিউই করে নেওয়া থাকে। এখানে হচ্ছে দেওয়া আছে যে ভার্সন 3.8, এটা কিন্তু আমি দেই নাই, ঠিক আছে? এটা কিন্তু ওইখানে চলে আসছে। আপনি যদি ভার্সন দিতেন সেক্ষেত্রে এটা চলে আসতো, যে সিএসএস এর কোন ভার্সন আপনি ব্যবহার করছেন সেটা ওখানে চলে আসতো। আর মিডিয়া এখানে ডিফল্ট ভাবে না দিলে কি আসবে? অল আসবে। আচ্ছা, এইগুলো আমার সমস্যা নাই, কারণ অল আসুক। সিএসএস এর মিডিয়া ট্যাগের কাজ আমি আপনাদের আরো বোঝাবো। এটা ট্যাগ না, এটা অ্যাট্রিবিউট, সরি। মিডিয়া অ্যাট্রিবিউটের কাজ আছে কিছু কিছু, যে একটা ওয়েবসাইট প্রিন্টেবল করতে হলে তার কিরকম সিএসএস দিতে হয়, এরকমই আছে। কারণ প্রিন্টে তো আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ আসার দরকার নেই, দরকার আছে? একটা ওয়েবসাইট যদি কেউ প্রিন্টারে প্রিন্ট করে তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ আসার দরকার আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেটা সেটা এরকম আর কি। এটা আমি বোঝাই দেবেন অন্য সময়। তো তাহলে আমরা একটা সিএসএস এখানে কল করতে পারলাম। তো এখন এইখানে আমরা কি করব, একটা ফোল্ডার করব সিএসএস, এবং এর মধ্যে একটা স্টাইল সিএসএস। আচ্ছা, এবার স্টাইল সিএসএস এ আমরা সিএসএস লিখতে প্রস্তুত। তো আমাদের আইডিটা কি আসছে এখানকার? এখানে দেখেন একেবারে নিচে স্ক্রল আপ যদি ব্যবহার করে থাকেন এর আগে, তাহলে বুঝতে পারবেন যে এখানে একটা এ আইডি স্ক্রল আপ, এটাকে আমরা স্টাইলাইজ করব। এবার আমরা স্টাইলাইজ করি, অর্থাৎ সিএসএস দিয়ে লোড করানোর পরে এবার আমরা কিন্তু এখানে দেই যে পজিশন ফিক্সড, এটা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রেড, তারপরে রাইট 0, বটম 0, আর বটম একটু বেশি দেই, এখানে দিলাম, এইটা দিলাম জাস্ট ফর শোয়িং আর কি। কালার সাদা, প্যাডিং 5 পিক্সেল,
আচ্ছা 5 পিক্সেলই থাক। এবার এইটাকে আমি কপি করে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে কি করলাম, জাস্ট আমি একটা স্টাইল দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। এটা কিন্তু উপরে গেলে একাই হাইড হয়ে যাবে, অর্থাৎ এই যে নাই, এখন আমরা যখনই নিচে আসবে এবং এখানে ক্লিক করলে স্ক্রল টু আপ হয়ে গেল। তো এখন এই যে প্লাগইনটা আমরা তৈরি করলাম, এই ফোল্ডারটা যদি আমি ব্যাক, এই জন্য ছোট কম্পিউটার ব্যবহার করি না। আচ্ছা, তো এই যে ফোল্ডারটা আমরা এই প্লাগইনটা তৈরি করলাম, এই ফোল্ডারটা যদি অন্য একটা, জাস্ট আমি এখন অন্য একটা ওয়েবসাইট আমার লাগবে, জাস্ট ফোল্ডারটা দিয়ে ইনস্টল করলেই কিন্তু আমার কাজ শেষ। অর্থাৎ এই যে আমরা, হ্যাঁ আগে থেকে তৈরি হলো, এই যে আমরা পোর্টফোলিও ব্যবহার করলাম, পোর্টফোলিওর জন্য অনেক ওয়েবসাইটে তো আমাদের পোর্টফোলিও ব্যবহার করা লাগে না, কিছু কিছু ফাংশন কোড আমার লাগে, সেইগুলো যদি আমরা নিজেরাই প্লাগইন বানাই, দেখা যাচ্ছে যে আমি ব্যবহার করলাম কি, শর্ট কোডের মাধ্যমে কি ব্যবহার করলাম, ইউটিউব ভিডিও আমরা দিলাম। তো সেটা যদি আমরা একটা শর্টকাট বানাই যে সব ভিডিও, যে বললাম সব ভিডিও এখানে এমবেড হবে, সেক্ষেত্রে কিন্তু আমার ওই শর্টকাট এইখানে আপনি যা লিখবেন, অর্থাৎ প্লাগইন এই স্ক্রল আপ, এটা মনে করবেন একটা ফাংশনস ডট পিএইচপি ফাইল, ঠিক আছে? এখানে যেটা লিখবেন সেটাই কিন্তু ফাংশনে চলে আসবে। মনে করেন আপনি উইজেট এরিয়া করতে চান, সেক্ষেত্রে উইজেট এরিয়া এখানে করতে পারবেন। এখানে আপনি শর্টকাট রেজিস্টার করতে পারবেন, অর্থাৎ ফাংশন পিএইচপিতে যা লেখেন এইখানে কিন্তু সেটাই লেখা যাবে, ঠিক আছে? আর এটার অ্যাডভান্সড আরো অনেক কিছু আছে। অ্যাডভান্সড হচ্ছে এখানে পিএইচপি দিয়ে সরাসরি এখানে স্টাইল শিট দিয়ে দেওয়া যায়। তো সেই জিনিসগুলো আস্তে আস্তে আমরা দেখব এখানে। আর আচ্ছা, আরেকটু কাজ দেখাই দেই, সেটা হচ্ছে যে এই যে এখানে আসছে যে এইটা, এইখানে আপনি ফন্ট আসামের আইকন যদি দিতে চান, কারণ আপনার তো এইচটিএমএল অ্যাক্সেস নাই, আছে কি? এইচটিএমএল অ্যাক্সেস কিন্তু নাই। এইটা আপনি কি করবেন, ওই স্ক্রিপ্ট থেকে দিতে হবে, কিন্তু আমরা স্ক্রিপ্ট থেকে দিব না, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা স্ক্রিপ্ট থেকে দিব না, জাস্ট আমরা একটা কাজ করতে পারি, সিএসএস দিয়ে দিতে পারি যে এখানে আমরা টেক্সট ইনডেন্ট নান করে এখানে অ্যাপেন্ড করে আমি একটু এইচটিএমএল দিয়ে দিতে পারি। jQuery অ্যাপেন্ডের কাজ জানেন আপনারা? আপনারা তো jQuery দেখেন নাই না, এটাই সমস্যা। আপনারা বঞ্চিত আর কি, না বঞ্চিত না অ্যাকচুয়ালি। jQuery দিয়ে যদি আমি এটা দিতে চাই, সেক্ষেত্রে আমি যে অ্যাক্টিভ.js এখানেই jQuery লিখতে পারি। jQuery লেখার নিয়ম হচ্ছে jQuery ফাংশন স্ল্যাশ এইরকম, এটা হচ্ছে jQuery লেখার নিয়ম। এখানে আমি যেই সিলেক্টর ব্যবহার করব সেটা হচ্ছে aid স্ক্রল আপ, আর এবার আমি দিব অ্যাপেন্ড। এবার এখানে আমার অ্যাপেন্ডের কোড দিতে হবে। তো অ্যাপেন্ডের কোড আমি এখানে দেই আই ক্লাস, আচ্ছা আমি, হ্যাঁ এইখানে ওইটা তো আগের ভার্সন, তো এটাই সমস্যা আর কি। আচ্ছা আমি একটু অ্যাপেন্ড দেখে আসি, কারণ আমি আবার jQuery একটু বেশি ভালো জানি, তো মানে সিনট্যাক্স এরর হয়। হ্যাঁ jQuery তেও সিনট্যাক্স এরর দেখায় না, কিন্তু কাজ করে না, এটাই সমস্যা আর কি। না, এটা স্ক্রল আপের মধ্যেই দেওয়া আছে। ইজিং ইফেক্ট হচ্ছে এই যে পেজের আবার ইজিং ইফেক্ট ভাবে ইয়ে আছে ওইটা। হ্যাঁ পি টেস্ট, হ্যাঁ ঠিকই ছিল, সাহস করে করলে আর অপমানিত হইতে হতো না। আচ্ছা, তো এখানে ক্লাসের এটা সিঙ্গেল কোটেশন দেই, কারণ ডাবল কোটেশন একবার দিয়ে দিছি। তো পি ক্লাস হচ্ছে আইকন, তাই না? আইকন ফেসবুক আইকন দেই না কেন, সমস্যা কি? ওখানে ফেসবুক থাকবে, ক্লিক করলে উপরে উঠবে, ঠিক আছে? সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নাই। আচ্ছা এবার এখানে দেখি আসছে কিনা, দেখি। হ্যাঁ আসছে, এই যে আসছে, কিন্তু ও আইকন ফেসবুক হবে না? পুরাতন ভার্সন এটা, বুঝছেন? এই জন্য, ঠিক আছে, এই যে আসছে। তো এটা jQuery অ্যাপেন্ড ফাংশনের মধ্যে দিয়ে আপনি যে কোনো জায়গায় যদি কোনো HTML দরকার হয়, আপনি অ্যাপেন্ড ফাংশন দিয়ে সেটাকে jQuery দিয়ে ইনপুট দিতে পারেন। এটাই
হ্যাঁ এইচটিএমএল, কারণ আমার এখন জাভাস্ক্রিপ্ট এডিট করা লাগবে। এটা আছে কোথায় জানেন? স্ক্রল টু টপ, এটা আপনি পাবেন হচ্ছে ওই যে জেএস ফাইল আছে না, এই জেএস এর মধ্যে গ্রিপ ইন করলে এখানে দেখা যাবে এই যে আছে, এখানে দেখিয়ে যে স্ক্রল টু আপ। তো এখানেও চাইলে আমি লিখতে পারতাম, কিন্তু প্লাগইন ফাইল এডিট করাটা আসলে উচিত না, ঠিক আছে? এই জন্য আমরা ওইখানে না লিখে কি করলাম, এখানে ইয়ে করলাম। তো এখানে আমি যদি টেক্সট হারাই দিতে চাই সেক্ষেত্রে কি করব? হ্যাঁ না, ফন্টাসাম তো টেক্সট না, কারণ এখানে টেক্সট তো আসে নাই কোনো, জাস্ট ওই ক্লাস দিয়ে আসছে। ফন্টাসাম কিন্তু টেক্সট না, না যাওয়ার তো কথা না। না এটা তো যাওয়ার কথা না, কারণ এখানে কোনো টেক্সট নাই, কন্টেন্ট আছে। সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারি, ডিসপ্লে ব্লক। আচ্ছা এখানেও এই তাহলে এই হচ্ছে অ্যাক্টিভ জেএস এ কাজ করা যেতে পারে। এখানে হচ্ছে টেক্সটটা দেওয়া আছে, এখানে স্ক্রল টু টপ, টেক্সটটা এখানে ব্ল্যাঙ্ক রাখি, তাহলে আর আসবি না নি। ও টেক্সট ইন্ডেন্ট দেওয়া আছে না, যাই হোক মনে নাই, টেক্সট ইন্ডেন্ট দিলে হারাই যাওয়ার কথা না তো, ঠিক আছে? হারাই যদি যাই সে খুশি হয় তাহলে হারাই যাক আর কি। তো তাহলে এখন এইটা করে ফেললাম ফেসবুক, হালকা যে কোয়েরি কাজ দেখানো হলো, এবং কিভাবে একটা প্লাগইন, মানে বেসিক প্লাগইন আর কি রেজিস্টার হয়। এই প্লাগইনটা কিন্তু এইটুকুই কাজ, এছাড়া আর কোনো কাজ নাই। কিন্তু এখানে আরো কিছু ডিবাগিং এর ব্যাপার আছে, যেমন এই যে আমরা অ্যাক্টিভ জেএস এডিট করলাম, জেএস ফাইল এডিট করলাম, এটা থিম অপশনের মাধ্যমে এডিট হবে। যেমন আমি থিম অপশনে দিয়ে দিব যে এইখানে স্ক্রল ডিসটেন্স এত, তারপরে স্ক্রল স্পিড এত, স্ক্রল ফ্রম টপ, ঠিক আছে? টপ থেকে বটম হবে নাকি বটম থেকে টপ হবে, তারপরে কালারটা যেটা দিলাম সিএসএস, এই সিএসএসটাও ডাইনামিক হবে, অর্থাৎ ইউজারের ওয়েবসাইটের সাথে মিলে সেটা হবে। তো সেই ফাংশনগুলো আমরা দেখব, এবং এখানে সেটিংস এপিআই বলে একটা জিনিস আছে, সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে আপনাদের? হ্যাঁ প্লাগইনটা হ্যাঁ হ্যাঁ, এটা আপনি এখান থেকে জাস্ট এখান থেকে রেখে দিবেন, এই ফোল্ডারটা রেখে দিলেই হবে। হ্যাঁ সেটা অন্য কাজ। থিমের সাথে যদি প্লাগইন বিল্ট ইন করতে চান সেটার টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালটা দেখেন। টিএমজে অ্যাক্টিভেশন নামে একটা স্ক্রিপ্ট আছে।